আজকে আমাদের ভারতের ইতিহাস ক্লাসের বিষয়বস্তু হলো দিল্লি সুলতানি, অর্থাৎ দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্যের সূচনা থেকে সর্বশেষ সুলতান পর্যন্ত আমরা আলোচনা করব। সেই সমসাময়িক বিভিন্ন রদবদল, বিভিন্ন রাজনৈতিক পরিকাঠামোর পরিবর্তন এবং তার পাশাপাশি স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন ও বিভিন্ন সমাজ সংস্কারকমূলক কাজ প্রত্যেকটি নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে যেটা জানতে হবে, দিল্লির সুলতানি যে সাম্রাজ্য রয়েছে তার যে ভিত, সেটা কোথা থেকে আসলো বা সেটা অ্যাকচুয়ালি কী ছিল। মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান। তার মৃত্যুর পর তার সাম্রাজ্যকে 4টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই 4টা ভাগ আমরা পড়লে জানতে পারবো মোহাম্মদ ঘুরির সাম্রাজ্য ঠিক কতটা দীর্ঘ ছিল। তাজউদ্দিন ইয়ালদুজ, এই যে চারজনের কথা এখানে বলা হচ্ছে, সেই চারজনই ছিল মোহাম্মদ ঘুরির অনুচর। তাজউদ্দিন ইয়ালদুজকে দেওয়া হয় গজনির অধিকার। নাসিরউদ্দিন কুবাচা পেয়ে যান মুলতান ও উচের শাসনভার। বখতিয়ার খলজিকে দেওয়া হয় বাংলাদেশের শাসনভার এবং দিল্লি ও লাহোরের অধিকার পান কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এই যে দিল্লি আর লাহোরের যে অধিকারটা পাচ্ছে কে? কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবকের হাত ধরেই দিল্লিতে সুলতানি সাম্রাজ্য বা দাস বংশের প্রতিষ্ঠা ঘটেছিল। দিল্লিকে কেন্দ্র করে 1206 খ্রিস্টাব্দে আইবক বা কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। সুলতান ছিল একটি উপাধি, প্রধানত তুর্কি শাসকেরা এই উপাধি গ্রহণ করতেন। এই সুলতান কথার অর্থ আরবি ভাষায় হলো কর্তৃত্ব বা ক্ষমতা, অর্থাৎ সেই আইবক কিন্তু নিজেকে একজন তুর্কি শাসকেরই প্রতিনিধি বা তুর্কি শাসক বলেই নিজেকে মনে করতেন, সেই কারণে তিনি সুলতান পদবি গ্রহণ করেছিলেন। দিল্লিকে কেন্দ্র করে যেহেতু কুতুবউদ্দিন আইবক সুলতানি সাম্রাজ্য গঠন করেছিলেন, তাই দিল্লিকে বলা হতো দিল্লি সুলতানি বা সুলতানাত। এরপর কি রয়েছে? হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। এবং এক্ষেত্রে বলে রাখি, দিল্লিতে তারপর সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর যতজন সুলতান বসেছেন তার প্রত্যেকে কিন্তু খলিফার অনুমোদন প্রাপ্ত ছিলেন, অর্থাৎ খলিফার অনুমোদন তাদেরকে প্রাপ্ত হতে হতো। খলিফা তাদেরকে যখন অনুমোদন পাঠাতেন তখনই তারা একজন প্রতিষ্ঠিত সুলতান হিসেবে সমাজে এবং গ্রহণযোগ্যতা তাদের বেড়ে যেত। এবং তারা প্রত্যেকেই খলিফার অনুমোদন প্রাপ্ত প্রত্যেক সুলতানই তাদের কয়েনে বা তাদের যে মুদ্রা থাকতো সেই মুদ্রার মধ্যে নিজেদেরকে খলিফার প্রতিনিধি বলে উল্লেখ করতেন। দিল্লির সুলতানি সিংহাসনে শাসন করেছিল দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশ। এরপরে হচ্ছে কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত দাস বংশকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কুতুবি বংশ, প্রথম ইলবাড়ি বংশ, দ্বিতীয় ইলবাড়ি বংশ। আর এই কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোরে। এরপর কি আছে? কুতুবউদ্দিন আইবক মুসলিম লেখকদের 1 লক্ষ মুদ্রা দান করেন, তাই তার নাম হয় লাখ বক্স। এই প্রশ্নটা কিন্তু বিগত কিছু সরকারি চাকরির পরীক্ষাতে আসতে দেখা গেছে যে লাখ বক্স কাকে বলা হয়, সেটা হবে কুতুবউদ্দিন আইবক। কেন বলা হয় সেটাও এখানে লেখা রয়েছে। এরপর হচ্ছে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি করেন এবং আজমিরে তৈরি করেন আড়াই দিনকা ঝোপড়া। 1210 খ্রিস্টাব্দে চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে তার সাম্রাজ্যের সূচনা হয় এবং 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। কুতুবউদ্দিনের পর তার পুত্র আরাম শাহ অযোগ্য হয়। অযোগ্য হওয়ার জন্য 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ, যিনি কুতুবউদ্দিনের জামাতা ছিলেন, তিনি কি করলেন? তিনি সিংহাসন দখল করলেন এবং তিনি ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট কুতুবউদ্দিন আইবক। পরবর্তীকালের তার জামাতা ইলতুৎমিশ নিজের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন এবং 1193 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের আগেকার যে কুতুবউদ্দিন ছিলেন, কুতুবউদ্দিন যে কুতুব মিনার তৈরির কাজ শুরু করেছিলেন সেটি তিনি কমপ্লিট করেন বা সম্পন্ন করেন। এছাড়াও তিনি আজমির শরীফ মসজিদ নির্মাণ করেন। এরপর রয়েছে ইলতুৎমিশের সময় রূপোর তৈরি মুদ্রাকে বলা হতো টঙ্কা, যার ওজন ছিল 175 গ্রাম, এবং তামার তৈরি মুদ্রাকে বলা হতো জিতল। ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। 40 চক্র কি? 40 চক্র বা তুর্কান ই চিহেলগানি বা বন্দেগান ই চিহেলগানি কথার অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরপর কি রয়েছে? 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খাঁ মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন রাজ্য জয় করেন। বিখ্যাত লেখক মিনহাজ ই সিরাজ
তার সমসাময়িক ছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম তবাকেতি নাসিরি। এরপর আমরা দেখে নেব 1229 খ্রিস্টাব্দে খলিফা তাকে একটি ফরমান পাঠান। এই ফরমানে কি বলা হয়? তিনি সুলতান ই আজম নামে ভূষিত হন। ইলতুৎমিশকে সুউচ্চ মিনারের জনক বলা হয়, তার কারণ তিনি দিল্লি নগরীকে সুউচ্চ মিনার, মসজিদ, মাদ্রাসা, অট্টালিকা, জলাশয় ইত্যাদি দ্বারা সুসজ্জিত করেন। এরপর কি হয়? এরপর দিল্লির সিংহাসনে বসেন সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক। 1240 খ্রিস্টাব্দে হরিয়ানাতে তাকে হত্যা করা হয়। অর্থাৎ ইলতুৎমিশের পর তার পুত্র সন্তান অযোগ্য হওয়ায় রাজিয়া সুলতান বা সুলতান রাজিয়া সিংহাসনে বসেন। এক্ষেত্রে একটি কথা উল্লেখ্য, কোথাও কোথাও সুলতানা রাজিয়া দেখা যায়, সুলতানা কথাটা কিন্তু ভুল হবে, কারণ সুলতানা কথার অর্থ হলো সুলতানের স্ত্রী। এবার রাজিয়া যেহেতু কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, তাই তিনি নিজেকে সুলতান হিসেবেই প্রতিপন্ন করেন, সে কারণে তাকে সুলতান রাজিয়া বলা হয়, সুলতানা রাজিয়া নয়। খুতবা কি? খুতবা কথার অর্থ হচ্ছে ভাষণ। সুলতানের শাসনকালে মসজিদে ইমাম একটি ভাষণ পড়তেন, একেই খুতবা বলা হতো। এর সঙ্গে উল্লেখ্য যে শুক্রবারের দুপুরের নামাজকে বলা হয় জোহরের নামাজ। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 1266 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেন। তিনি 40 চক্রের ক্ষমতা খর্ব করেন এবং সুলতানকে মর্যাদা প্রতিষ্ঠা করেন। সিজদা ও পাইবাস কি? সিজদা ও পাইবাস হলো দুটি পারসিক প্রথা। গিয়াসউদ্দিন বলবন নিজেকে পারস্যের কিংবদন্তির নায়কের বংশধর বলে মনে করতেন এবং তিনি তার রাজসভাতে সিজদা এবং পাইবাস প্রথা চালু করেছিলেন। সিজদা কথার অর্থ হলো সুলতানের সামনে সাষ্টাঙ্গ প্রণাম এবং পাইবাস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন। এরপর কি রয়েছে? গিয়াসউদ্দিন বলবন দেশের খবর রাখার জন্য বারিদ বা গুপ্তচর নিয়োগ করেন। গিয়াসউদ্দিন বলবন জিল্লা-ই-লাহি উপাধি নেন, যার অর্থ হলো ঈশ্বরের ছায়া। গিয়াসউদ্দিন বলবন নবরোজ বা বসন্ত উৎসবের প্রচলন করেছিলেন। এরপর রয়েছে তুর্কি ভাষায় খলজি কথার অর্থ কি? তুর্কি ভাষায় খলজি কথার অর্থ হলো যোদ্ধা। তারপর আমরা দেখে নেব ভারতবর্ষে 1920 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দেখো এই সময়ের মধ্যে কিন্তু কুতুবউদ্দিন আইবক চলে গেল, তারপর তার বংশের কিন্তু কেউ নেই, তারপর তার জামাই সিংহাসনে বসছে, ঠিক আছে। তারপরে আবার দেখা যাচ্ছে এখন গিয়াসউদ্দিন বলবন বসলো, বলবনের পর কে এখন আবার খিলজি। অর্থাৎ এই সময় কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা টেনশন চলছিল, অর্থাৎ কে কখন কাকে এক্সিকিউট করে নিয়ে সিংহাসন দখল করে নিচ্ছে, এটা কিন্তু বোঝা খুব মুশকিল ছিল। অর্থাৎ যে যখন যতটা বেশি ক্ষমতাশালী ছিল, তারা কিন্তু নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য তারা দিল্লির সিংহাসনকে টার্গেট করেছিল। সো 1920 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। জালালউদ্দিনের রাজত্বকালে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল তার ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ তার ভাইয়ের ছেলে এবং তার জামাই একজনই, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি, তার নাম তোমরা প্রত্যেকে জানো কম বেশি। দাক্ষিণাত্য অভিযান করেন 1294 খ্রিস্টাব্দে এবং তিনি অভূতপূর্ণ জয়লাভ করেন সেখানে। আলাউদ্দিন পরবর্তীকালে জালালউদ্দিনকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিলেন 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিনের সেনাপতি ছিলেন মালিক কাফুর। আলাউদ্দিন সিকান্দার ই শাহী উপাধি নিয়েছিলেন। আলাউদ্দিন দাগ, হুলিয়া ও চেহারা প্রথা চালু করেন। দাগ, হুলিয়া এবং চেহারা প্রথা কি? দাগ হলো অশ্বের চিহ্নিতকরণ, অর্থাৎ কোন ঘোড়া কেমন সেটার চিহ্নিতকরণ। হুলিয়া হলো সেনার চিহ্নিতকরণ, অর্থাৎ কোন সেনা কি তার পার্সোনাল ডিটেলস রাখা, এবং তার পাশাপাশি চেহারা হলো সেনাবাহিনীর বিবরণ লিপিবদ্ধ করা। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে আলাউদ্দিন রাজস্ব ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য শাহানা ই মান্ডি নামক কর্মচারী নিয়োগ করেছিলেন এবং তার পাশাপাশি তিনি তার বাজারে প্রত্যেকটা জিনিসের দাম ধরে দিয়েছিলেন এবং সেখানে তিনি গুপ্তচর নিয়োগ করেছিলেন। এবং কেউ যদি কোনো অসাধু ব্যবসায়ী যদি ওজনে কাউকে ঠকাতো বা জিনিসপত্র কম দিত, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। সৈন্যদের থাকার জন্য তিনি নতুন শহর সিরি নির্মাণ করেন, শহরের নাম হলো সিরি, এবং কর সংগ্রহের জন্য তিনি দিওয়ান ই মুস্তাকরাজ নামে নতুন দপ্তর করেন, এটা কর সংগ্রহের জন্যে। এরপর রয়েছে আলাউদ্দিন আক্রমণ করেন, চিতোরগড়, রাজপুতানার চিতোরগড় আক্রমণ করেন এবং রানা রতন সিং বীরের মতো যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেন এবং তার রানী পদ্মাবতী জোহর ব্রত পালন করেন। জোহর ব্রত হলো অগ্নিকুণ্ডে নিজেদেরকে বিসর্জন দেওয়া।
কুতুব মিনারের প্রবেশের স্থানে আলাউদ্দিন খলজি একটি দরজা তৈরি করেন যার নাম হয় আলাই দরওয়াজা, তার নিজের নামে আলাউদ্দিন নামে আলাই দরওয়াজা। আমির খসরু তার রাজসভায় বিরাজ করতেন। খলজি বংশের শেষ সুলতান ছিলেন মুবারক খান। গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক নামে 1320 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন ও তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। দিল্লির নিকট তুগলকাবাদ তার রাজধানী ছিল। তিনি সর্বপ্রথম সেচের জন্য খাল নির্মাণ করেন এবং দুর্ভিক্ষ দূরীকরণের জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা নেন। অনাবৃষ্টির সময় তিনি কৃষিঋণ বা তকাভি দেওয়ার ব্যবস্থাও কিন্তু করেছিলেন। 1325 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেন। ইতিহাসের পাতায় তাকে পাগলা রাজা বলা হয়। তার কারণ হলো তার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা থাকলেও সেগুলোকে ইমপ্লিমেন্ট করার যোগ্যতা তার মধ্যে ছিল না। এই কথাটা বলা গেল তার কারণ হলো তার বিভিন্ন সিদ্ধান্তের জন্য। তিনি মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল জাতি থেকে নিজেদের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তার রাজধানী দেবগিরির দৌলতাবাদে নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন এবং তিনি সেখান থেকে কী করেন, দিল্লির সমস্ত নাগরিকদেরকে নিয়ে সেখানে চলতে শুরু করেন এবং আবার 2 বছর পরে তিনি সেখান থেকে ফিরে আসেন সকলকে নিয়ে আবার দিল্লিতে। তো এটা তার পরিকল্পনাটা নষ্ট হয়, যদিও তার মহৎ উদ্দেশ্য ছিল, যদিও তার দূরদৃষ্টি সম্পন্ন উদ্দেশ্য ছিল। তিনি সোনা এবং রূপার মুদ্রাকে রক্ষা করার জন্য সমস্ত মুদ্রা স্টক করে তার পরিবর্তে বাজারে তামার মুদ্রা প্রচলন করেন এবং পরবর্তীকালে সেই মুদ্রা জাল হয় এবং তাকে সেই মুদ্রার পরিবর্তে সোনা এবং রূপার মুদ্রা দিতে হয় মানুষকে। ঠিক আছে, তো এইভাবে তার একের পর এক বিভিন্ন পরিকল্পনা কিন্তু ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়। এরপর কি রয়েছে? এরপর হচ্ছে মরক্কোর পর্যটক ইবন বতুতা তার আমলে দিল্লিতে এসেছিলেন এবং তিনি রচনা করেছিলেন কিতাব উল রাহেলা। 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসন লাভ করেন। তিনি নগরকোটের রাজ গ্রন্থাগার এবং জ্বালামুখী মন্দির থেকে 1300 খ্রিস্টাব্দে সংস্কৃত পুঁথি দিল্লিতে নিয়ে আসেন। তিনি পুনরায় ইক্তা প্রথা প্রবর্তন করেছিলেন। আচ্ছা, তার কাছে 1,80,000 দাস ছিল। তার আমলে যমুনা খাল কাটা হয়। শতদ্রু থেকে ঘরঘরায় জল আনতে 96 মাইল দীর্ঘ খাল খনন করা হয়েছিল তার সময়। তার আমলে ফিরোজাবাদ, ফতেপুর, জৌনপুর, হিসার ইত্যাদি শহরে নতুন করে পত্তন ঘটে। এটা পতন না, এটা কিন্তু পত্তন, ঠিক আছে, অর্থাৎ নতুন করে তারা সৃষ্টি করে নতুন শহর। অমুসলমানদের উপর তিনি জিজিয়া কর আরোপ করেন। অমুসলমান মানে যারা সমাজে মুসলিম ধর্মের অবলম্বী ছিলেন না, মুসলিম ধর্ম বাদে অন্যান্য যে সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষ থাকতো তাদের উপরে তিনি জিজিয়া কর আরোপ করেন। সেচ ব্যবস্থার উপরে তিনি কর আরোপ করেন। তিনি জলকর চালু করেন। এই কর এর নাম হয় হাসিল ই সরাব। এছাড়া খামোশ কর নেওয়া হতো যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্যের সরকারি প্রাপ্য হিসেবে। জাকাত কর নেওয়া হতো মুসলিমদের কাছ থেকে। এছাড়াও ছিল খারাজ কর, ছিল উৎপন্ন ফসলের 1/10, অর্থাৎ 1/10 ছিল উৎপন্ন ফসলের সে খারাজ। এরপর কি রয়েছে? এরপর হচ্ছে তিনি লালকেল্লার কাছে ফিরোজাবাদে 303টি নতুন শহরের পত্তন করেন। বর্তমানে এটি ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত। এই নামে কিন্তু একটি স্টেডিয়ামও রয়েছে দিল্লিতে অবস্থিত, ক্রিকেট স্টেডিয়াম। তার সময়কার উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন বারুনি। তিনি তারিক ই ফিরোজ শাহী ও ফতেহা ই জাহাঙ্গীর রচনা করেছিলেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। এবার আমরা সৈয়দ বংশে প্রবেশ করছি। 1414 খ্রিস্টাব্দে তিনি এই বংশের প্রতিষ্ঠা করেন। তিনি রায়ত ই আলা বা জনসাধারণের প্রধান হিসাবে উপাধি গ্রহণ করেছিলেন। তারিক ই মোবারক শাহী রচনা করেন ইয়াহিয়া বিন সরহিন্দি। সৈয়দুর পর দিল্লির সিংহাসনে বসেন বা সৈয়দ বংশের পর দিল্লির সিংহাসনে বসেন লোদি বংশ। বহুলুল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। 1451 খ্রিস্টাব্দে তিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1489 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন সিকান্দার লোদি। তুগলক পরবর্তী সময়ে দিল্লির সবথেকে উল্লেখযোগ্য ছিলেন সিকান্দার লোদি। এরপর রয়েছে গজ-ই সিকান্দারাই নামে 32 সংখ্যার জমি পরিমাপ ব্যবস্থা চালু করেন। তিনি গুল রুকি ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন। তিনি কুতুব মিনার মেরামত করেছিলেন। এরপর 1517 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি দিল্লির সিংহাসনে বসেন। এই নামটা সবাই মনে রাখবে, আমরা যে নেক্সট ক্লাসটা করাবো ইব্রাহিম লোদির নামটা কিন্তু প্রথমে তোমরা পাবে। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর
এর কাছে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন। দিল্লি সুলতানরা তাদের মুদ্রায় নিজেদেরকে খলিফার অধীনস্থ বলে খোদাই করতেন। রেশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ফার্সি কাব্যের প্রথম একজন সমজদার। তার আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্য জোরদার হয়েছিল। এরপর 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করেন। তিনি বাংলার 3টি প্রধান রাজ্য লখনৌতি, সাদগাঁ ও সোনারগাঁ যুক্ত করে বাংলার স্বাধীন ইলিয়াস শাহী শাসন শুরু করেন। উলেমাটা কি? উলেমা হলো আরবি ভাষায় ইলম কথার অর্থ হলো জ্ঞান, এবং আলিম কথার অর্থ হচ্ছে জ্ঞানী। একের বেশি আলিমদেরকে উলেমা বলা হতো, অর্থাৎ উলেমা হলো অনেকজন জ্ঞানী ব্যক্তি। এরপর রয়েছে 1336 খ্রিস্টাব্দে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে দুজন ছিলেন প্রথম হরিহর ও বুক্ক, এবং 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগর রাজ্য থেকে মোট 4টি রাজবংশ শাসন করেছিল। এগুলো হচ্ছে সঙ্গম, শালব, তুলুব ও আরাবির। কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় আমুক্তমল্লদ গ্রন্থের রচনা করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গাঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নামে দাক্ষিণাত্য অঞ্চলে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বানিহাটে যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। একে তালিকোটার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়েছিল।